করানোর, সেটা হচ্ছে হাইপোকন্ড্রিয়াসিস, এমআর, এডিএইচডি। এই তিনটে করে দেবো, আজকেই হয়ে যাবে। আর তোদের এই সিলেবাসটার মধ্যে CC8 এ প্রত্যেকটা ডিসঅর্ডারের কিন্তু ক্লিনিক্যাল ফিচারটা পড়তে হচ্ছে, বাট সবকটা ডিসঅর্ডারের ইটিওলজি পড়তে হচ্ছে না অ্যাজ পার সিলেবাস। ঠিক আছে, যেগুলোর ইটিওলজি পড়তে হচ্ছে সেগুলো হচ্ছে অ্যাংজাইটি ডিসঅর্ডারের মধ্যে জিএডি, ওসিডি, সোমাটোফর্মের মধ্যে হাইপোকন্ড্রিয়াসিস, কনভার্সন, মুড ডিসঅর্ডার, সিজোফ্রেনিয়া। মানে 1 2 3 4 5 ছটা জিনিসের ইটিওলজি আমাদেরকে পড়তে হচ্ছে। তাও ছটা জিনিস বলতে গিয়ে যদি আমরা গ্রস ধরি, ডিসঅর্ডার, সোমাটোফর্ম ডিসঅর্ডার, মুড ডিসঅর্ডার, সিজোফ্রেনিয়া, এই চারটে ডিসঅর্ডারের ইটিওলজি পড়তে হচ্ছে, ইনক্লুডিং ক্লিনিক্যাল ফিচার্স। আর বাকি যেগুলো বলছি সেগুলো শুধু ক্লিনিক্যাল ফিচার পড়তে হবে। তার মধ্যে ইটিং ডিসঅর্ডার তোদেরকে বলেছি তোরা পড়ে নিস। আর পার্সোনালিটি ডিসঅর্ডারের মধ্যে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার, আর আজকে যেটা এমআর, এডিএইচডি পড়াবো সেগুলো শুধু ক্লিনিক্যাল পিকচার, আর ইটিওলজি এগুলো লাগবে না। ঠিক আছে, ইটিওলজি নিয়ে নেক্সট যে 6 তারিখের ক্লাস আছে সেই 6 তারিখের ক্লাসে ইটিওলজি গুলো নিয়ে আলোচনা করব। আপাতত আজকের ক্লাসের পরে কালকের ক্লাসে আমরা CC10 এর যে দুটো ইউনিট বাকি আছে সেটাকে কমপ্লিট করে ফেলবো। তাহলে CC10টা আমাদের ডান হয়ে যাবে, SSC ডান হয়ে যাচ্ছে, CC8টাও ডান হয়ে যাচ্ছে, শুধু CC9টা পড়ে থাকছে, যেটা তোদেরকে আমি ভয়েস পাঠিয়েছিলাম। যাই হোক, প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হাইপোকন্ড্রিয়াসিস সোমাটোফর্ম ডিসঅর্ডারের আন্ডারে। মানে আমরা সোমাটোফর্ম ডিসঅর্ডারের মধ্যে কনভার্সন ডিসঅর্ডার পড়েছি, মানে যেখানে আনকনসিয়াস মাইন্ড থেকে ফিজিক্যাল কোনো সিমটমসটা আনকনসিয়াস মাইন্ডে যাচ্ছে, আনকনসিয়াস মাইন্ড থেকে আমরা এমন কিছু বিহেভিয়ার করছি যেখানে মনে হচ্ছে যে দেখে সত্যি তার ফিজিওলজিক্যাল ওয়েতে সেই বিহেভিয়ারটা হয়েছে, বাট বেসিক্যালি ফিজিওলজিক্যাল যে রিপোর্ট বা ফাইন্ডিংস গুলো রয়েছে মেডিকেল রিপোর্টে কোন রকম তার এক্সিস্টেন্স খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সেই ধরনের ডিসঅর্ডার গুলোকে আমরা ক্যাটেগরাইজ করি সোমাটোফর্ম ডিসঅর্ডার নামে, এবং এই সোমাটোফর্ম ডিসঅর্ডারের মধ্যে বিভিন্ন ক্যাটেগরি রয়েছে, তার মধ্যে কনভার্সন ডিসঅর্ডার আর হাইপোকন্ড্রিয়াসিস অ্যাজ পার সিলেবাস পড়তে বলা হয়েছে। কনভার্সন ডিসঅর্ডারটা DSM-5 এ আছে, সেখান থেকে আমরা পড়ে ফেলেছি, বাট হাইপোকন্ড্রিয়াসিস এর এক্সিস্টেন্সটা আর কিন্তু DSM-5 এ নেই, সেটা আছে DSM-4 টিয়ার এ। এই DSM-4 টিয়ার এর হাইপোকন্ড্রিয়াসিস এর যে ক্লিনিক্যাল পিকচারটা, সেই ক্লিনিক্যাল পিকচারটার একটা স্ক্রিনশট দিয়ে আমি গ্রুপে দিয়েছি, ওটার থেকে বোঝাবো। আর DSM-4 এরও আমি যে হ্যান্ডবুকটা সেটারও PDF তোদেরকে শেয়ার করে রেখেছি। যাই হোক, হাইপোকন্ড্রিয়াসিসটা পড়ি। হাইপোকন্ড্রিয়াসিস এর মেইন জায়গাটা যেটা থাকবে সেটা হচ্ছে ওই যে বললাম যে তো DSM-4 থেকেই থাকছে। আর হাইপোকন্ড্রিয়াসিস এর মেইনলি মিনিং হচ্ছে যে ফিজিক্যাল সিমটমস গুলোকে এক্সাজারেটেড ওয়েতে সেটাকে ডিসপ্লে করা। ঠিক আছে, যেমন একটা ধর কোনো গালে পিম্পল হয়েছে, আমার হাইপোকন্ড্রিয়াসিস রয়েছে, আমি ভাবলাম ওই পিম্পলটা আস্তে আস্তে বড় হবে, বড় হয়ে ফেটে যাবে, ওখানটা গর্ত হয়ে যাবে, আমার মুখের ভেতরটা পুরো বেরিয়ে আসবে, ওখান থেকে ক্যান্সার হয়ে যাবে, একটা বড় ধরনের একটা এমন কিছু ডিসঅর্ডার হবে যেটা কিউরেবল নয়। এই এত কিছু যখন ভেবে নিলাম একটা সিম্পল পিম্পল নিয়ে, তখন সেই ধরনের যে ডিসঅর্ডারটা যাদের এরকম থাকে তাদের বলা হয় যে তারা হাইপোকন্ড্রিয়াসিসে ভুগছে। এবার দেখে নিই কি কি ক্লিনিক্যাল ফিচার থাকতে হবে, সেই জায়গাগুলো একটুখানি আমরা পড়ে নেব। দাঁড়া, স্ক্রিনটা শেয়ার করে diagnostic criteria for 300.7 hypochondriasis, এই 307, 301 এগুলো হচ্ছে DSM-4 এর একটা কোড ছিল। কারণ অনেক সময় যখন প্রেসক্রিপশন করা হয় তখন লিগালি
কি করতে হয়, যে কি রোগটা হয়েছে সেটা ওরকম ভাবে লিখতে হয় না, তখন সেখানে কোড ওয়ার্ড ইউজ করে লিখতে হয়। ওই কোড ওয়ার্ডটাই হচ্ছে এই যে 300.7, ঠিক আছে? হাইপোকন্ড্রিয়াসিস না লিখে ডাক্তারদের এটা মুখস্থ রাখতে হয়, তারা ওই কোডটাকে লেখে। বাপরে বাপ। এবার দেখ কি বলছে, preoccupation with fears of having or the idea that one has a serious disease based on the person's misinterpretation of bodily symptoms. যেটা বললাম, কোনো একটা জিনিস নিয়ে আগে থেকে হয়তো ভয়, সিরিজ মানে কোনো একটা ডিজিজ নিয়ে সেটাকে এমন ভাবে সিরিয়াস জায়গায় নিয়ে যাওয়া, নিয়ে মিসইন্টারপ্রিট করা বডিলি সিমটমস গুলোকে, সেটা একটা কারণ হাইপোকন্ড্রিয়াসিসের। মানে ওই যে এক্সাম্পলটা দিলাম, আমার পিম্পল হয়েছে, পিম্পলটা থেকে আমি মনে করলাম যে এটা পেটে গিয়ে বড় একটা ধরনের ডিজিজে পরিণত হবে এবং এটা ক্যান্সারেও পরিণত হতে পারে, সেখান থেকে হয়তো আমার গালের কিছুটা পোর্শনকে বাদ দিয়ে দিতে হতে পারে। এই এত ধরনের চিন্তা ভাবনা, অহেতুক ভয়টা যখন পেয়ে যাওয়া হচ্ছে, তখন সেটা হাইপোকন্ড্রিয়াসিসের ফার্স্ট clinical features আমরা বলতে পারি। B, the preoccupation persists despite appropriate medical evaluation and reassurance. এই ধরনের প্রবলেম গুলো তাদের মাথায় যে কোনো মেডিকেল কন্ডিশন, ইভ্যালুয়েশন বা কেউ রিঅ্যাসুরেন্স করেছে এই নিয়ে যে তৈরি হচ্ছে তা কিন্তু নয়। যে কেউ আমাকে বলে দেয়নি যে তোমাদের পিম্পলটা থেকে কোনো ক্যান্সার হতে পারে বা কিছু, কোনো মেডিকেল প্র্যাকটিশনার আমাকে অ্যাসিওর করলো বা কনফিডেন্টলি বললো যে এটা হবে বা মেডিকেল রিপোর্ট বলছে এটা হবে, এরকম কিন্তু কিছু বলা থাকছে না। এগুলো বাদ দিয়ে যখন হিউম্যান বিং এর মধ্যে চিন্তাধারাগুলো আসছে। C বলছে the belief in criterion A is not of delusional intensity, that is as in delusional disorders, somatic type, and is not restricted to a circumscribed concern about appearance, that is as in body dysmorphic disorder. বলছে ক্রাইটেরিয়া এ তে আমরা যেটা বলছি যে একটা কোনো সিমটমস নিয়ে সিরিয়াস ভাবে সেটাকে ভাবছি বা সিরিয়াসনেস এর জায়গায় পৌঁছে নিয়ে গিয়ে আমরা হয়তো ভয় করছি, এইখান থেকে আমরা এটা মনে করতে পারি না যে এটা কোনো ডিলিউশনাল ডিসঅর্ডারের আন্ডারে হচ্ছে। কারণ ডিলিউশনাল ডিসঅর্ডারের আন্ডারে কি থাকে, ডিলিউশন করি, এক্সাজারেটেড কিছু ফিলিংস করি, আমাদের বডি রিলেটেড বা সোমাট রিলেটেড, সেইগুলোর সাথে আরো অনেক কিছু জড়িত থাকবে, তবে গিয়ে সেটা আমরা বলবো ডিলিউশনাল ডিসঅর্ডার। বাট এখানে হাইপোকন্ড্রিয়াসিসের এই সিমটমটা কিন্তু ডিলিউশনাল ডিসঅর্ডারের মধ্যেও পড়ছে না, বা এটাকে আমরা কোনোভাবে বডি ডিসমরফিক ডিসঅর্ডার হিসেবেও বলবো না। বডি ডিসমরফিক ডিসঅর্ডার মানে আমাকে দেখতে খারাপ হয়ে যাচ্ছে, আমার লুকিংস, আমার বডি স্ট্রাকচার খারাপ হয়ে যাচ্ছে, এইরকম কোনো ব্যাপার, সেটার সাথেও কিন্তু আমি এটাকে বলবো না। এটা হচ্ছে পার্টিকুলারলি হাইপোকন্ড্রিয়াসিস কোনো একটা পার্টিকুলার বডিলি সিমটমস কে এক্সাজারেটেড করা, সেখানে নট দ্যাট এটা ডিলিউশনাল বা এটা কোনো বডি ডিসমরফিক ডিসঅর্ডারের মধ্যে পড়ছে। সেটা ক্রাইটেরিয়া সি তে মেনশন করে দিল। ক্রাইটেরিয়া ডি তে বলছে যেটা লেখা থাকে as usual, the preoccupation causes clinically significant distress or impairment in social, occupational or other important areas of functioning. এটা হলে অবভিয়াসলি এই ধরনের ফাংশনিং গুলো নষ্ট হবে, কারণ সব জায়গাতেই সে এটা প্যানিক করতে থাকবে, কি হলো না হলো, একটা ডাক্তারের থেকে আরেকটা ডাক্তার দেখাতে যাবে, টাকা পয়সা খরচ করবে, এই ধরনের সমস্যাগুলো করতেই থাকবে। The duration of disturbance is at least 6 months. যদি এই সমস্যাটা 6 মাস ধরে কেউ কন্টিনিউ করে তাহলে বুঝতে হবে হাইপোকন্ড্রিয়াসিস হয়েছে। মাঝে মাঝে সত্যি কথা বলতে গেলে আমাদেরও মনে হয় যে পিম্পলটা কি হয়েছে না হয়েছে বা কোনো জায়গাটা কেটে গেল, কেটে গিয়ে সেখানে যদি কোনো ইনফেকশন হয়ে যায় সেখান থেকে বড় ধরনের কিছু হতে পারে, এটা আমাদের কিছু সময় মনে হতে পারে। কিন্তু যদি এই সেরে গেল, সবকিছু হয়ে গেল, তারপরেও আমি মনে করলাম যে ওইখানে আবার কিছু হতে পারে, ওখানটা আবার কোনো রকম ভাবে ইনফেকশন ভেতরে ভেতরে হচ্ছে, এইরকম যদি ভাবতে থাকি এবং এটা যদি 6 মাস লাস্ট করে তাহলে অবভিয়াসলি হাইপোকন্ড্রিয়াসিস হয়েছে বলে মনে করতে হবে। আর বলছে the preoccupation is not better accounted by GAD, OCD, panic, major depressive episode, separation anxiety or another somatoform disorder। মানে এটার সাথে আমরা যে এটা নিয়ে একটা অ্যাংজাইটি করছি, তার মানে এটা কি জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার না,
আমি শুধু যে জায়গাটা কেটে গেছে, চড়ে গেছে বা পিম্পল আছে সেটা নিয়ে অ্যাংজাইটি করছি, তার মানে কি এটা স্পেসিফিক অ্যাংজাইটি ডিসঅর্ডার? তাও না, এটা বডির সিমটম নিয়ে আমি করছি। সেজন্য এটা জিএডিও না, ওসিডিও নয়, আবার প্যানিকও করছি, প্যানিক অ্যাটাক হয়ে যাচ্ছে এটার জন্য, তাও না, এটার জন্য খুব ডিপ্রেস, তাও না, মানে মানুষজনকে ব্যতিব্যস্ত করে দিচ্ছি এবং ডক্টর শপিং করে বেড়াচ্ছি, এইগুলো হচ্ছে। আদারওয়াইজ অন্য কোনো ডিসঅর্ডারের সাথে এটাকে কোনোভাবেই আমরা মিলিয়ে দিতে পারছি না। ঠিক আছে, এই সিমটমস গুলো হচ্ছে হাইপোকন্ড্রিয়াসিস এর ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অ্যাকর্ডিং টু DSM-4 TR। কোনোভাবে ভুল করেও লিখবি না অ্যাকর্ডিং টু DSM-5, এটা কিন্তু অ্যাকর্ডিং টু DSM-4 TR। ঠিক আছে, বোঝাতে পারলাম? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, আমি লিখেও দিই। আচ্ছা, এবার যাব আমরা এমআর আর এডিএইচডি। এমআর আর এডিএইচডি যে জায়গাটা, এটা অ্যাকচুয়ালি চলে আসছে কার আন্ডারে? এটার নামটা DSM-5 এ যেটা দেওয়া হয়েছে, disorder usually first diagnosed in infancy, childhood or adolescence। এই জায়গায় এরকম ভাবে নামটা দেওয়া রয়েছে। এর মধ্যে কিছু লার্নিং ডিসঅর্ডার যেমন রিডিং ডিসঅর্ডার, ম্যাথমেটিক্যাল ডিসঅর্ডার, ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার, কমিউনিকেশন ডিসঅর্ডার রয়েছে, ঠিক সেরকম ভাবে মেন্টাল রিটার্ডেশন রয়েছে, ADHD রয়েছে, সব এগুলো রয়েছে। বেসিক্যালি এখানে DSM-5 এ জট ডাউন করা হয়েছে একদম ছোট বয়সে বা চাইল্ডহুড বা অ্যাডোলেসেন্সদের কি কি ধরনের সমস্যায় তারা ভোগে, সেইগুলোকে নিয়ে যে ডিসঅর্ডারস গুলো, সেটা হচ্ছে তার আন্ডারে আসছে এমআর, এডিএইচডি, এগুলো কিন্তু সব ছোটবেলায় ধরা পড়ে। তারপরে লার্নিং ডিসঅর্ডার, ম্যাথমেটিক্স এর ডিসঅর্ডার, কথা বলার সমস্যা, ল্যাঙ্গুয়েজ স্পোকেন ডিসঅর্ডার, কমিউনিকেশন করার সমস্যা, এইগুলো সব ছোটবেলায় ধরা পড়ছে বলে এই ধরনের ডিসঅর্ডারস গুলোকে ক্যাটেগরাইজড করা হয়েছে ডিসঅর্ডার ইউজুয়ালি ফার্স্ট ডায়াগনোসড ইন ইনফ্যান্সি, চাইল্ডহুড, অ্যাডোলেসেন্স এর চ্যাপ্টারের মধ্যে DSM-5 এ। DSM-4 এ তোরা দেখবি এইগুলোকে তোরা খুঁজে পাবি, এমআর, ADHD বা লার্নিং ডিসঅর্ডার গুলো খুঁজে পাবি। ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বলে একটা ক্যাটেগরি ছিল, একটা চ্যাপ্টার ছিল, সেটাতে মানে ওখানে বলা হয়েছিল যে এজ বাড়ার সাথে সাথে যেমন ডেভেলপমেন্ট হচ্ছে, সেই ডেভেলপমেন্ট অনুযায়ী কি কি ডিসঅর্ডার আসছে। আর এখানে একদম এজটাকে মেনশন করে দিয়ে বলছে যে প্রথম ডায়াগনোসিসটা হচ্ছে ইনফ্যান্সিতে, চাইল্ডহুড বা অ্যাডোলেসেন্সে, সেই ডিসঅর্ডারস গুলোর মধ্যে কি কি আসছে। এই ডিফারেন্সটা DSM-4 আর 5 এর মধ্যে করা হয়েছে। এবার এখানে যেটা বলছে এর আন্ডারে তোর আসছে মেন্টাল রিটার্ডেশন। মেন্টাল রিটার্ডেশন মানে আমরা জানি যাদের ইন্টেলেকচুয়াল ফাংশনিংটা কম, মানে যাদের আইকিউ 70 বা 70 এর কম। তারপরে হচ্ছে যেটার সমস্যাটা শুরুটা আমরা বুঝতে পারি 18 বছরের নিচে থেকেই বুঝে যাই যে তার বুদ্ধি কম, এবং এই বুদ্ধি কমের জন্য তারা কি করছে, সোশ্যাল ইন্টারাকশনস গুলো প্রপার করতে পারছে না, সোশ্যাল অ্যাডজাস্টমেন্ট করতে পারছে না। এবং এই এমআর এর বিভিন্ন ধরন আছে, তার মধ্যে 4টে ধরন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মাইল্ড, মডারেট, সিভিয়ার, প্রোফাউন্ড। এবং আরো একটা ধরন বলেছে যেখানে সেটা DSM-5 এ মেনশন, মেন্টাল রিটার্ডেশন সিভিয়ারিটি আনস্পেসিফাইড। যেখানে এখানে মাইল্ড, মডারেট, সিভিয়ার, প্রোফাউন্ড, এটা তো সিভিয়ারিটির উপর বেস করে রয়েছে, মানে মাইল্ড মানে 70 বা তার একটু কম, মডারেট মানে আরেকটু বুদ্ধি কম, সিভিয়ার মানে আরো কম, প্রোফাউন্ড মানে একদমই কম, নেই বলবো না, একদমই কম। এরপরেরটা যেটা বলছে মেন্টাল রিটার্ডেশন সিভিয়ারিটি আনস্পেসিফাইড, ঠিক কোন স্পেসিফিকেশনটার মধ্যে দেখো মাইল্ড, মডারেট, সিভিয়ার, প্রোফাউন্ড, সেটা বোঝা যায় না একটা টাইপের মধ্যে, সেটা হচ্ছে মেন্টাল রিটার্ডেশন সিভিয়ারলি আনস্পেসিফাইড। এইগুলোকে দেখবো ডায়াগনস্টিক ফিচার, এবং এই জিনিসগুলো কি, এগুলো হলে কি হতে পারে সেটাকে পড়বো। লার্নিং ডিসঅর্ডার আমাদের নেই, বাট লার্নিং ডিসঅর্ডারের মধ্যে ওই যে বললাম যেগুলো এর আন্ডারে আসছে, রিডিং ডিসঅর্ডার, রিটিন এক্সপ্রেশন, লার্নিং ডিসঅর্ডার নট আদারওয়াইজ স্পেসিফাইড, এগুলো আসছে। মোটর স্কিল ডিসঅর্ডার আসছে, কমিউনিকেশন ডিসঅর্ডার, পারভাসিভ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, ADHD, এগুলো আসছে। ADHD মানে হাইপার অ্যাক্টিভিটি, হাইপার ডেফিসিট ডিসরাপটিভ বিহেভিয়ার, সরি
ডিসরাপটিভ বিহেভিয়ার ডিসঅর্ডারের মধ্যে এই অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ বিহেভিয়ার পড়ছে। মানে পুরোটার নাম হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট অ্যান্ড ডিসরাপটিভ বিহেভিয়ার ডিসঅর্ডার। এইটার আন্ডারে পড়ছে এডিএইচডি। এডিএইচডি হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, মানে বিহেভিয়ারটা কিরকম, হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। এবার এর মধ্যে থেকে আমরা এর টাইপ গুলো কি রয়েছে, কেমন হচ্ছে, কি মানে হাইপার অ্যাক্টিভিটিটা কেমন, অ্যাটেনশনটা কেমন, সেগুলো আমরা পড়বো। আর ইটিং ডিসঅর্ডারের মধ্যে পড়ছে ইনফ্যান্সি ইটিং ডিসঅর্ডার, টিক ডিসঅর্ডার, এলিমিনেশন, আদার ডিসঅর্ডারস গুলো পড়ছে। বাট এই পুরোটার মধ্যে থেকে আমাদেরকে শুধু করতে হবে এমআর আর এডিএইচডি, ঠিক আছে? তো ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফটা, ইন্ট্রোডাকশন জায়গাটা তোরা এই জায়গাটা থেকেই করে নিতে পারবি। এবার নেক্সট আমরা যাব হচ্ছে মেন্টাল রিটার্ডেশন। মেন্টাল রিটার্ডেশন আমরা ডায়াগনস্টিক ফিচারসে যাব। তার আগে তোদেরকে যদি বলে যে মেন্টাল রিটার্ডেশনের টাইপস গুলোকে একটু ডেসক্রাইব করো, তার ক্যারেক্টারিস্টিক্স গুলো বলে। তো সেই টাইপস গুলো তো আমরা শিখলাম যে মাইল্ড, মডারেট, সিভিয়ার, প্রোফাউন্ড। তো এরা এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স হলে কেমন হতে পারে সেই জিনিসগুলো একটু আমরা দেখবো। এই যে দেখ, ডিগ্রি অফ সিভিয়ারিটি, মাইল্ড মেন্টাল রিটার্ডেশন হলে আইকিউ লেভেল 50-55 থেকে 70 এর মধ্যে থাকবে। মডারেট হলে 30-35-40 থেকে 50-55, সিভিয়ার হলে 20-25 থেকে 35-40, আর প্রোফাউন্ড হলে 20 আর 25, বিলো 20 আর বিলো 25। অ্যাকচুয়ালি এই দু রকম বলেছে কেন বলতো, প্রত্যেকটা ক্যাটাগরির আন্ডারে একটা হচ্ছে এজ স্কেল ওয়াইজ আইকিউ করা, একটা পয়েন্ট স্কেল ওয়াইজ আইকিউ করা। এজ স্কেল মানে যেখানে হচ্ছে তোর ওই যে যেটা তোরা শিখেছিলি টারমান মেরেল, অ্যাকচুয়ালি টারমান মেরেল ইউজ হয় না, তার পরিবর্তে স্যানফোর্ড বিনেম। আর হচ্ছে পয়েন্ট স্কেল, যেটা হচ্ছে ওয়েশলার স্কেল। এই দুটো স্কেলের বেসিসে কি হচ্ছে আইকিউটা ভ্যারি হয়ে গেছে। যেখানে আইকিউ কোন একটা স্কেলে 20, এটা অন্য একটা স্কেলে 25, বা দুটো লেভেলকে একই করে ফেলে বলা হয়েছে যে প্রোফাউন্ড মেন্টাল রিটার্ডেশন। এই জন্য প্রত্যেকটাতে দুটো দুটো করে রয়েছে, ঠিক আছে? তো এই অনুযায়ী দেখতে গেলে চারটে ভাগ দুটো স্কেল অনুযায়ী, মাইল্ড, মডারেট, সিভিয়ার, প্রোফাউন্ড। এবার unspecified বলছে can be used when there is a strong presumption of mental retardation but person's intelligence is untestable by standard test. Example, with individual too impaired or too uncooperative or with infants. ধর যখন কারোর ইন্টেলিজেন্স মেজার করা যাচ্ছে না, তার হাব ভাব, কথা বলার ধরন, কমিউনিকেশন দেখে মনে হচ্ছে সে এমআর, কিন্তু কোন পার্টিকুলার স্কেল দিয়ে তাকে মেজার করা যাচ্ছে না তার আইকিউ লেভেলটা, সে হয়তো এতটাই ইম্পেয়ার্ড বা আনকোঅপারেটিভ বা এতটাই বাচ্চা যে তার থেকে কোন রকম ভাবে আইকিউ মেজার করা যখন যাচ্ছে না, ন্যাচারালি আমরা সিভিয়ারিটির লেভেলটা আইডেন্টিফাই করতে পারছি না। সেই জন্য এই ক্যাটাগরির যারা রয়েছে তারা পড়ে যাচ্ছে হচ্ছে মেন্টাল রিটার্ডেশন সিভিয়ারিটি আনস্পেসিফাইড। মাইল্ড মেন্টাল রিটার্ডেশন মানে হচ্ছে এরা, এদের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে এরা এডুকেশনালি হচ্ছে এডুকেবল, মানে এরা হয়তো ক্লাসে একবার দুবার ফেল করে করে ক্লাসে উঠছে, বাট এদেরকে যদি আমরা ওই ধরে ধরে পড়াই বা এদের জন্য কারিকুলাম সিস্টেমটাকে একটু যদি লিনিয়েন্ট করে দিই বা এদের জন্য স্পেসিফাইড কারিকুলাম সিস্টেম তৈরি করা হয়, তার সাথে সাথে এদের যদি সোশ্যাল ভোকেশনাল স্কিল গুলোতে সাপোর্ট করা হয়, সুপারভিশন দেওয়া হয়, গাইড করা হয় প্রপারলি, তাহলে তারা হয়তো একটু এগিয়ে যেতে পারবে এবং নিজেদেরকে সোশ্যালি এবং ইকোনমিক্যালি স্টেবল করতে পারবে। মানে সেই জায়গাটা এদের রয়েছে যে সুপারভাইজ করলে এরা এবং এদের সাথে প্রপার যদি কমিউনিটি এদের সাথে সাহায্য করে, হেল্প করে, বারবার যদি এদেরকে এরকম না বলে যে তোর দ্বারা কিছু হবে না বা তুই পারছিস না, এই কথাগুলো যদি না বলে, সুপারভাইজ করা যায়, তাহলে কিছু কিছু কাজ এরা ইন্ডিপেন্ডেন্ট সেটিংসে বা অল্প বিস্তর সুপারভাইজেশন সেটিং এ কাজগুলো করতে পারবে। মডারেট এমআর মধ্যে যেটা বলছে এদের এডুকেশনাল ক্যাটাগরি হচ্ছে ট্রেনেবল। এদেরকে ট্রেনিং দিয়ে এদেরকে একটু পজিশনের জায়গাটা রিচ করা হয় এবং এদেরকে ওয়ার্কিং ক্ষেত্রে সবসময় এদেরকে একটা গাইড করে যেতে হয়, আর এদেরকে মোটামুটি একটা ওয়ার্কার হিসেবে যাতে কাজ করতে পারে সেই রকম ভাবে তাদেরকে তৈরি করা হয় এবং সবসময় একটা সুপারভাইজ
সেটিংস এর মধ্যে তাদেরকে রাখতে হয়, কারণ বলে বলে না দিলে তারা কাজগুলোকে প্রপারলি করতে পারে না। এদের ক্যাটেগরি লেভেলটা সেকেন্ড গ্রেড ক্যাটেগরি লেভেল একাডেমিক দিক থেকে। ফার্স্ট লেভেলটা হচ্ছে মাইল্ড, মডারেট টু সেকেন্ড লেভেল ক্যাটেগরি, কারণ এদেরকে ট্রেনিং দিলে এরা শিখতে পারবে এবং নিজেদের আর্নিং নিজেরা করতে পারবে এবং সোশ্যালিও ইন্টারাকশনের জায়গায় আসতে পারবে। সিনিয়রের ক্ষেত্রে যেটা হচ্ছে 3 to 4% ইন্ডিভিজুয়াল কামস আন্ডার দ্য সিভিয়ার মেন্টাল রিটার্ডেশন। এখানে যেটা হয় এদের স্পিচেই প্রবলেম হয়, এরা স্পিচ ঠিক মতন বলতে পারে না বা খুব কম কমিউনিকেশন করে। এটা ধরা পড়ে যায় সাধারণত স্কুল গেলে, যে সমস্ত বাচ্চারা চুপচাপ থাকে বা কোনো কমপ্লেন নেই, যে বাচ্চাটা কোনো কিছু ইন্টারাক্ট করে না, সেই বাচ্চা যে ভালো তা নয়, হয়তো তার কিছু মেন্টাল প্রবলেম রয়েছে, তার জন্য সে কারোর সাথে কমিউনিকেট করছে না, এক জায়গায় বসে রয়েছে, তো সেখান থেকে বুঝতে হবে তার কিছু মেন্টাল প্রবলেম হচ্ছে কিনা। তো সেই জায়গা থেকে বলা হয় যে যাদের একাডেমিক সাবজেক্টস গুলোতে ইনস্ট্রাকশন দিলেও কাজ করতে পারছে না, কিভাবে কাজ করতে হবে সেটাকে ভালো করে করতে পারছে না, পুরোপুরি একদম সুপারভিশন করে প্রতিটা পদক্ষেপে বলিয়ে 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 যখন কাজ করানো হচ্ছে, তারা হচ্ছে সিভিয়ার মেন্টাল রিটার্ডেশন। এদেরকে কিন্তু কিছু হলো তোর ফ্যামিলির একটা নার্সিং কেয়ারে সবসময় দরকার পড়ে, কারণ পাশে কাউকে না কাউকে থাকতেই হয়, ইন্ডিভিজুয়ালি কাজ করতে পারে না। আর প্রোফাউন্ড একদম যাচ্ছে তাই কন্ডিশন, যেখানে এরা বয়স হয়তো বেড়ে যায় কিন্তু কোন রকম কোনো কমিউনিকেশন করা, নিজের কাজ নিজে করা কিচ্ছু পারে না। একদম সদ্যজাত বাচ্চাদের যেমন টয়লেট ট্রেনিং করাতে হয় সেরকম সবসময় করতে হয়, বিছানায় টয়লেট করে ফেলে, কোন রকম কোনোভাবে তাদেরকে স্কিলফুলি ডেভেলপ করানো যায় না, একদম তারা শেল্টার সেটিংস এর মধ্যেই তাদেরকে রাখতে হয়। ঠিক আছে, আর আনস্পেসিফাইডলি সেরকম ভাবে আলাদা করে বলা কিছু যাচ্ছে না, কারণ এদের তো আইকিউ ভেরিফাই হয়নি যে কি আইকিউ রয়েছে, তো সেটা ভেরিফাই না হলে নরমালি ট্রিট করা হচ্ছে, ইন দ্য সেন্স যেরকম সে রেসপন্স করছে সেই বেসিসে একটা অ্যাজুম করে নেওয়া হচ্ছে যে মাইল্ড, মডারেট, সিভিয়ার, প্রোফাউন্ড কোনটার মধ্যে পড়তে পারে, সেই অ্যাজাম্পশনের উপর বেস করে তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করা হচ্ছে। এইগুলো লিখছিস, রেকর্ডিং প্রসিডিওর এগুলো দরকার নেই। এবারে আমরা চলে যাব ডাইরেক্টলি ডায়াগনস্টিক ফিচার্সটাতে। পুরো অ্যাজ আ হোল এমআরআই ডায়াগনোসিসটা, যেখানে ক্যাটেগরি গুলো পরে দেওয়া রয়েছে, আর ক্যাটেগরি গুলো কি হতে পারে সেগুলো তো আমরা পড়ে নিলাম। ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া এমআরআই এর ক্ষেত্রে বলা হয়েছে যে significantly sub-average intellectual functioning and IQ of approximately 70 or below on an individually administered IQ test, that is for infant, a clinical judgment of significantly sub-average intellectual functioning. বলছে যদি কোনো ইন্ডিভিজুয়ালের উপরে ক্লিনিক্যালি কোনো একটা স্কেল অ্যাপ্লাই করা হয় আইকিউ মেজারের জন্য, এবং সেই আইকিউ মেজারে আইকিউ রেজাল্ট 70 বা তার কম যদি হয়, ইন্ডিভিজুয়াল অ্যাডমিনিস্টার করতে হবে কিন্তু, তবে তাদেরকে আমরা বলবো মেন্টাল রিটার্ডেশন। নাম্বার বি, concurrent deficit of impairment is present adaptive functioning, that is person's effectiveness in meeting the standard expected for his or her age by his or her cultural group in at least 2 of the following areas, that is communication, self-care, home living, social interpersonal skills, use of community resources, self-direction, functional academic skill, work relations, health and safety. বলছে এই লো ইন্টেলেকচুয়াল ফাংশনিং এর সাথে সাথে কনকারেন্টলি পাশাপাশি যদি কারোর কোনো অ্যাডাপটিভ বিহেভিয়ার, সোশ্যাল অ্যাডাপটিভ বিহেভিয়ার গুলো তার বয়সোপযোগী না হয়, তার থেকে যদি বিলো স্ট্যান্ডার্ড হয়, বা তার বয়স বা কালচারাল গ্রুপে যেটা চলছে সেই অনুযায়ী যদি বিলো স্ট্যান্ডার্ড হয়ে থাকে, অ্যাটলিস্ট দুটো এরিয়া যেগুলো বললাম, যেমন কমিউনিকেশনের ক্ষেত্রে হতে পারে সেলফ কেয়ার, কি করে ঘরে থাকতে হয় সেইটা, কিভাবে সকলের সাথে সোশ্যাল ইন্টারপার্সোনাল ইন্টারাক্ট করতে হয়, কমিউনিটিতে কিভাবে কাজ করতে হয়, কাউকে তো সেলফ ডিরেকশন দেওয়া হচ্ছে, সেই সেলফ ডাইরেকশন অনুযায়ী কাজ করতে পারছে কিনা, একাডেমিক স্কিল, ওয়ার্কিং ক্ষেত্রে কি করছে, হেলথ রিলেটেড বিষয়গুলো নিয়ে কতটা ওয়াকিবহল, সেফটি নিয়ে ওয়াকিবহল কিনা,
এইগুলো থেকে যদি তার বয়স উপযোগী বা কালচারাল গ্রুপ উপযোগী যদি বিহেভিয়ার না করে, সাবস্ট্যান্ডার্ড বিহেভিয়ার যদি করে, along with intellectual functioning যদি 70 up বা 70 below থাকে, তাহলে আমরা তাকে বলবো তাদের মেন্টাল রিটার্ডেশন হয়েছে। এবং এটার অনসেট বিফোর 18 ইয়ার্স, মানে ডিউরিং ইনফ্যান্সি, চাইল্ডহুড আর অ্যাডাল্ট এর আগে অব্দি যেটা হবে যদি ধরা পড়ে, তাহলে সেটা হচ্ছে এমআর। এবং এমআর এর বিভিন্ন ক্যাটেগরি গুলোকে আমরা পড়লামই, যে 4টে ক্যাটেগরি রয়েছে, টোটাল 5টা ক্যাটেগরি রয়েছে। লাস্টের ক্যাটেগরিটা আইকিউ লেভেলে কোনো স্পেসিফিকেশন করা যায়নি। ঠিক আছে, বোঝা গেল রে? হ্যাঁ ম্যাম। এবারে হ্যাঁ বল বল। ম্যাম বলছি এটা ডিএসএম 4 এর থেকে পড়বো না 5 থেকে? 5 এটা 5 এটা। ওকে ম্যাম। 5 এ এই নামটা করা হয়েছে যে disorders with first diagnosis in infancy, childhood আর হচ্ছে adolescence। DSM 4 এ এমআর পাবি, ওটা পাবি হচ্ছে ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার এর আন্ডারে। আচ্ছা, এটারই মধ্যে আছে এডিএইচডি। এডিএইচডি তে যাই। ADHD টা আসতে হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট অ্যান্ড ডিসরাপটিভ বিহেভিয়ার ডিসঅর্ডার এর আন্ডারে। অ্যাটেনশন ডেফিসিট মানে বুঝতেই পারছিস একদম পাতি বাংলা ভাষায় যারা অমনোযোগী, সেটা তুই ওকে কোনো ইনস্ট্রাকশন দিয়ে মন দিয়ে শুনবে না, তারপরে হচ্ছে কিছু ওকে কমিউনিকেশন করলে প্রপার ওয়েতে কমিউনিকেশন করছে না, বিকজ অ্যাটেনশন ডেফিসিট। অদ্ভুত কিছু বিহেভিয়ার করছে যেগুলো ডিসরাপটিভ বিহেভিয়ার। এবারে এডিএইচডি এর মধ্যে হাইপার অ্যাক্টিভ বিহেভিয়ার করছে, এক জায়গায় বসছে না, জিনিসপত্র চোরাচুরি করা, মিসম্যানারিজম একটা টেন্ডেন্সি, এইগুলো রয়েছে এডিএইচডি। এবং এডিএইচডি কথাটা কখনো বড় কারোর মধ্যে শুনতে পাবি না, এটা অলরেডি ডায়াগনোসিস হয়েছে ছোটতেই। ঠিক আছে, তো এডিএইচডি ফুল ফর্ম হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। এবার এই ডিসঅর্ডারটা হলে কি কি ধরনের ক্লিনিক্যাল ফিচার্স গুলো আমরা দেখতে, বা এর সাবটাইপস গুলো আগে একটুখানি আমরা দেখে নিই কি কি ধরনের হয়। তো সাবটাইপস এর মধ্যে বলছে একটা আছে কম্বাইন টাইপ। কম্বাইন টাইপে আমরা টাইপ গুলো তোদেরকে পড়তে গেলে আগে করতে হবে, ওই যে কি বলে ক্লিনিক্যাল ফিচার্স পড়তে হবে, তারপর এটা বুঝতে পারবি, কারণ ওই সিমটমস গুলো এখানে আসছে। তাই আগে ক্লিনিক্যাল ফিচার্স চাই। নট আদারওয়াইজ স্পেসিফাইড, এগুলো পড়তে লাগবে না, শুধু এডিএইচডি টাই পড়বি। ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ফর অ্যাটেনশন ডেফিসিট হাইপারঅ্যাক্টিভ ডিসঅর্ডার, এখানে বলছে এ ক্যাটেগরি ক্রাইটেরিয়াতে আইদার 1 or 2। ঠিক আছে, 1 এর মধ্যে কিছু পয়েন্ট দিয়েছে, 2 এর মধ্যে কিছু পয়েন্ট দিয়েছে। 1 এর গুলো হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট, মানে ইনঅ্যাটেনশন হলে কোন কোন সিমটম শো করবে, আর 2 তে বলেছে হাইপার অ্যাক্টিভ ইম্পালসিভ হলে কোন কোন পয়েন্টস গুলো শো করবে সেগুলো বলেছে। ইন অ্যাটেনশন মানে অ্যাটেনশন ডেফিসিট হলে বলছে যে 6টা বা তার বেশি সিমটমস যদি অ্যাটলিস্ট 6 মাস ধরে কন্টিনিউ হয়, এই যে এতগুলো পয়েন্টস বলেছে ইনঅ্যাটেনশনে, তার মধ্যে যদি 6টা বা তার বেশি সিমটমস কোনো একটা বাচ্চার মধ্যে 6 মাস ধরে যদি কন্টিনিউ হয়, তাহলে তার অ্যাটেনশন ডেফিসিট হয়েছে। অনেক সময় এটা দেখা যায় যে শুধু অ্যাটেনশন ডেফিসিট হয়েছে, হাইপার অ্যাক্টিভিটি নাও থাকতে পারে, এরকমও কিন্তু হতে পারে। আবার হাইপার অ্যাক্টিভ হয়েছে, অ্যাটেনশন ডেফিসিট নয়। বাট এটা আমি একটু ভুল বললাম, হাইপার অ্যাক্টিভিটি হলে অ্যাটেনশন ডেফিসিট করবেই, কারণ সেটা এক জায়গায় বসে ইনস্ট্রাকশন শুনছে না, মনটাই লাগাচ্ছে না, তাহলে তার অ্যাটেনশনটা হবে কি করে? তো শুধু অ্যাটেনশন ডেফিসিট হতে পারে, সেখানে হাইপার অ্যাক্টিভ নাও হতে পারে, বাট হাইপার অ্যাক্টিভ হলে অ্যাটেনশন ডেফিসিট কিন্তু হবে। যাই হোক,
ইনঅ্যাটেনশন হলে কি কি হবে? often fails to give close attention to details or make careless mistakes in school work or other activities. আচ্ছা তোরা পড়লেই বুঝতে পারবি। দেখ এই পয়েন্টস গুলো বুঝতে পারছিস কিনা দেখ তো। ইনঅ্যাটেনশন একদম বেসিক লেখা রয়েছে। পড়া হয়ে গেলে বলবি। হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা বাকিরা একটু বল। হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। হ্যাঁ ম্যাম। আচ্ছা নেক্সট এইগুলোর মধ্যে অ্যাটলিস্ট 6টা বা তার বেশি থাকতে হচ্ছে, 6 মাস কন্টিনিউ হবে। এই হাইপার অ্যাক্টিভ এর মধ্যেও কিছু পয়েন্ট বলেছে, সেখানে বলতে দেখ 6 or more of the following symptoms of hyperactivity impulsivity have persisted for at least 6 months to a degree that is maladaptive and inconsistent with developmental level. বয়স অনুযায়ী তারা যদি কোনো maladaptive inconsistent behavior করে সেগুলো আসছে হাইপার অ্যাক্টিভ ইম্পালসিভিটি আন্ডারে। এবার এখানে হাইপার অ্যাক্টিভিটির মধ্যে কিছু বলেছে, ইম্পালসিভিটির আন্ডারে কিছু বলেছে, সেগুলো এই দুটো মিলিয়ে হাইপার অ্যাক্টিভিটি ইম্পালসিভিটি মিলিয়ে দুটো মিলিয়েই যদি 6টা বা তার বেশি কারণ থাকে তাহলে আমরা বলতে পারবো যে তার হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডারটা হয়েছে। এবার এটাও পর, এটাও বুঝতে পারবি। ম্যাম বল। ম্যাম এই হাইপার অ্যাক্টিভিটিতে বি আর ইটায় কি বলেছে? সিট অফেন লিভ সিট ইন দ্য ক্লাসরুম মানে? বিটা বলছিস? হ্যাঁ ম্যাম, বি আর ই হাইপার অ্যাক্টিভিটি। often leave seat in classroom or in other situation in which remaining seated is expected. মানে কি ক্লাস পালানো, ক্লাস চলছে সবাই বসে রয়েছে, ও কোনো ফাঁক ফোকর দিয়ে ঠিক লিভ করে চলে গেল কাজটাকে। ঠিক আছে, এটা যদি করে, কলেজের সাথে তুলনা করবি না, কলেজে এটা অনেকে করে, চোখের সামনে দিয়ে বেরিয়ে যায়। খুব যখন মাস ক্লাস হয়, অনেক স্টুডেন্ট থাকে, গ্যালারি সিস্টেমে হয়তো ক্লাস হচ্ছে বা প্রচুর হিউজ স্টুডেন্ট, তখন সেখানে পাশের দরজা ফরজা দিয়ে বেরিয়ে যায়, সেটাকে ধরবি না। যদি বাচ্চা বয়সে এরকম কেউ করে যেখানে বসে থাকা উচিত এক্সপেক্টেড, সেখানে যদি সেই তার সিটটাকে লিভ করে তাহলে বুঝতে হবে। আর ই পয়েন্টে যেটা বলছে is often on the go or often acts as if driven by a motor, মানে ওর মধ্যে এরকম আছে তোমাকে এবার যেতে হবে বা একটা তাড়না আসছে, তোমাকে এবার মোটর অ্যাক্টিভিটি করতে হবে, এবার এটা তোমাকে করতে হবে, ওটা করতে হবে, এইরকম একটা ভেতর থেকে চাপ প্রেশার আছে। ঠিক আছে, এটা কখনো তার জন্য তারা এক জায়গায় স্থির হয়ে থাকতে পারছে না। বুঝলি? হ্যাঁ ম্যাম।
ইম্পালসিভটা পড়। ম্যাম ইম্পালসিভের এইচ এরটা কি বলছে ওইটা আমি বুঝতে পারলাম না। often has difficulty awaiting turn, মানে ধর আমি তোকে প্রশ্ন করলাম, তুই উত্তরটা দিচ্ছিস, ভেবে ভেবে দিচ্ছিস উত্তরটা, পাশের জন আর ওয়েটই করতে পারছে না, ওর কাছে গেলই না, জিজ্ঞাসাই করানো না, ও বক বক করতে শুরু করে দিল, উত্তর দিতে শুরু করে দিল, এমন কিছু প্রেশারের মধ্যে কাজ করে। সেগুলো হচ্ছে often has difficulty awaiting turn, ওর কাছে টার্ন আসার আগেই ও কাজ করতে শুরু করে দেয়। পড়া হলে বলবি। হ্যাঁ ম্যাম বুঝতে পেরেছি। বাকিরা বল বোঝা গেছে কিনা। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, তাহলে দাঁড়ালো হচ্ছে এখানে এটার মধ্যে 1 আর 2, 1 এর মধ্যে ইনঅ্যাটেনশনের সিমটমস গুলোর মধ্যে 6টা বা তার বেশি 6 মাস ধরে কন্টিনিউ হবে, আর এরই 2 পয়েন্টের মধ্যে 2 নম্বর পয়েন্টের মধ্যে হাইপার অ্যাক্টিভিটি ইম্পালসিভিটি নিয়ে যে পয়েন্টস গুলো বলা রয়েছে তার মধ্যে 6টা সিমটমস বা তার বেশি সিমটমস যদি 6 মাস ধরে কন্টিনিউ হয় তাহলে এডিএইচডি হয়েছে বলবো। তার সাথে সাথে একটু কেউ আনমিউট হয়ে আছিস, একটু মিউট করে দে। তার সাথে বি পয়েন্টে বলছে hyperactive, impulsive or inattentive symptoms that cause impairment were present before age 7 years, বলছে এইগুলো কিন্তু 7 বছরের আগেই ধরা পড়ে যায়, এতটাই এদের সমস্যা দেখা যায় যখনই স্কুলে ভর্তি হয়ে যায়। তো সেখান থেকে বিভিন্ন কমপ্লেন আসা বা কোনো রকম অ্যাটেনশন দিচ্ছে না, এইগুলোর থেকে বোঝা যায় বা ফ্যামিলির থেকেও বোঝা যায় যে বাড়িতে কিভাবে ইন্টারঅ্যাক্ট করছে। তো সেখান থেকে যারা অ্যাওয়্যার পেরেন্টস বা স্কুল লেভেলটা খুব অ্যাওয়্যার, তারা কিন্তু ইজিলি ডায়াগনোসিস করে ফেলতে পারে যে এডিএইচডি এর মতো সিমটম হয়তো হচ্ছে, এবার ডাক্তার থেকে সেটাকে ভেরিফাই করে ফেলতে হয়। জন্য বলছে বিফোর এজ 7 ইয়ার্সেই ধরা পড়ে। এবং যেটা বলছে সি পয়েন্টে সাম ইম্পেয়ারমেন্ট ফ্রম দ্য সিমটম ইজ প্রেজেন্ট ইন 2 or more settings, example at school or work or at home, বলছে দুটো সেটিংস এ ইম্পেয়ারমেন্ট হয় এই সিমটমস গুলো যদি থাকে। একটা স্কুল বা কর্মক্ষেত্রে মানে আউটার এনভায়রনমেন্ট যেটা বলছে স্কুল বা কর্মক্ষেত্রে হতে পারে, আরেকটা হচ্ছে যে তার ইন্টারনাল এনভায়রনমেন্ট মানে বাড়িতেও এই সমস্যাগুলো তাদের দেখা যায়। আচ্ছা, তারপরেরটা বলছে ডি পয়েন্টে there must be clear evidence of clinically significant impairment in social, academic or occupational functioning, একদম পরিষ্কার ক্লিনিক্যালি এদের মধ্যে যে সোশ্যাল জায়গা, একাডেমিক এবং অকুপেশনাল জায়গাগুলোতে প্রবলেম হচ্ছে পরিষ্কার স্পষ্টভাবে বোঝা যায়, কারণ ক্লিনিক্যাল সিগনিফিকেন্স এগুলো খুব হাই। আর এই সিমটমস গুলো যে তোর কোনো পারভাসিভ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, সিজোফ্রেনিয়া বা কোনো সাইকোটিক ডিসঅর্ডারের জন্য হচ্ছে, মুড ডিসঅর্ডার, অ্যাংজাইটি, ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার, পার্সোনালিটি ডিসঅর্ডারের সাথে কোনোভাবে লিঙ্কটা তা কিন্তু আমরা বলতে পারি না। এটা সিম্পল অ্যাটেনশন ডেফিসিট থেকে হচ্ছে, হাইপার অ্যাক্টিভিটি থেকে হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে সিমটমস। এবার এই সিমটমস অনুযায়ী কি কি টাইপ হচ্ছে এখানে বলেছে দেখ, যেটা আগে একটু ডেসক্রাইব করা রয়েছে, এখান থেকে বলে দিচ্ছি ডেসক্রিপশনটা ওখান থেকে তোরা পড়ে নিবি, ঠিক যেমন ধরো এমআরএ ছিল। ঠিক আছে, তোদেরকে বলতেই পারে এডিএইচডি ডিফারেন্ট টাইপস গুলো ডেসক্রাইব করো, তখন তোদেরকে এডিএইচডি টাইপ গুলো ওরকম ভাবে ডেসক্রাইব করে দিতে হবে। মেনলি দেখ 3টে টাইপ বলেছে, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার কম্বাইন্ড টাইপ, যেখানে বলছে ক্রাইটেরিয়া A1 A2 আর মিট ফর পাস্ট 6 মান্থ, মানে অ্যাটেনশনের সমস্যাও থাকবে তার সাথে সাথে হাইপার অ্যাক্টিভিটির সমস্যাও, দুটো যখন কম্বাইন্ড ওয়েতে থাকবে সেটা একটা টাইপ। ঠিক
ঠিক আছে, কম্বাইন্ড টাইপ দুটোই রয়েছে, আবার কখনো একটাও থাকতে পারে। এটা দ্বিতীয়ত বলছে attention deficit or hyperactivity disorder prominently inattentive type, মানে বলছে এখানে ক্রাইটেরিয়া A1 মানে হচ্ছে ইনঅ্যাটেনশনটা প্রমিনেন্ট, বাট তোর ওই হাইপার অ্যাক্টিভিটি যেটা বা ইম্পালসিভিটির আন্ডারে যেটা রয়েছে A2 সেটা কিন্তু পাস্ট 6 মান্থে মিট করছে না সেই পয়েন্টগুলো, তাহলে শুধু হাইপার অ্যাক্টিভিটি অ্যাটেনশন ডেফিসিট রয়েছে। 2 নম্বর বলছে হাইপার অ্যাক্টিভিটিটা যদি দেখা যায়, অনেক সময় দেখা যায় খুব এক্সেপশনাল এটা, যে শুধু হাইপার অ্যাক্টিভিটি আছে, তাহলে সেখানে বলছে যে ক্রাইটেরিয়ান বিটা মিট করছে, মানে যেখানে হাইপার অ্যাক্টিভিটি ইম্পালসিভিটিটা মিট করছে বাট ইনঅ্যাটেনশনটা মিট করছে না। পরবর্তীকালে দেখা গেছে তার মানে সবই মিক্সচার টাইপ হলো, একটা কম্বাইন দুটোই থাকছে, আর একটাতে শুধু অ্যাটেনশন ইনঅ্যাটেনশন থাকছে, আর একটাতে শুধু হাইপার অ্যাক্টিভিটি থাকছে। বাট রিসার্চে দেখা গেছে যে যারা হাইপার অ্যাক্টিভ হয় খুব এক্সেপশনাল কেসে তারা অ্যাটেন্টিভ হতে পারে, বাট ক্লোজলি রিলেটেড যেটা হয় যে হাইপার অ্যাক্টিভিটি হলে, যেটা ধর আমি এখন তোদেরকে বোঝাচ্ছি, তোরা খুব হাইপার অ্যাক্টিভ, তোরা দেখছিস না বুঝছিস না, সঙ্গে সঙ্গে অন্য প্রশ্নের দিকে চলে যাচ্ছিস, কথা বলছিস বা ইন্টারাক্ট করার চেষ্টা করছিস, তোর টার্ন না আসার আগেই তুই উত্তর দিচ্ছিস, এরকম যদি কন্ডিশন হয় তাহলে কিন্তু বুঝছিস বিষয়টা, বুঝতে পারছিস না, কথাগুলো কিছু মিস করে যাচ্ছিস, সেখান থেকে প্রবলেম কিন্তু আসতে পারে। বাট কিছু এক্সেপশনাল তো থাকে যেখানে হাইপার অ্যাক্টিভ বা যেটা কাজ করে সেটা অ্যাটেনশন দিয়েই করে ফেলছে, কিন্তু খুব চঞ্চল যাদেরকে আমরা বলি, ছটপটে বলি, এরকমও অনেক বাচ্চা কিন্তু দেখা যায়। এই হচ্ছে ADHD। বোঝা গেছে? তাহলে আমাদের কিন্তু এই যেগুলো লেফট পোর্শন ছিল ক্লিনিক্যাল ফিচার্স এর, সেগুলো সব হয়ে গেল। কালকে ক্লাসে আমরা সিসি 10 এ যাব। আপাতত এটা কমপ্লিট। ইটিং ডিসঅর্ডারটা তোদের উপর ছাড়া রইলো, তোরা ক্লিনিক্যাল পিকচারটাই পড়বি, পরীক্ষায় লিখতেও পারিস নাও লিখতে পারিস, একটা ডিসঅর্ডার বাদ দিলে খুব একটা কিছু যায় আসবে না, কারণ বাকি এতগুলো পড়ছিস। আর এই যে এবার অন্য পড়া হবে, এর মাঝে কিন্তু তোরা প্রত্যেক দিন একটা করে ডিসঅর্ডারকে মুখস্থ করবি, মুখস্থ করে লিখবি। ধর আজকে ADHD মুখস্থ করে লিখে ফেললি, কালকে মেন্টাল রিটার্ডেশন পড়ে ডায়াগনস্টিক ফিচার্স গুলো পড়ে যখন লিখবি, তার সাথে ADHD টাও লিখে ফেলবি। এইরকম ভাবে একটা করে পড়বি, লিখবি, তার সাথে প্রিভিয়াস কোনো একটাকে লিখবি। এটা করতে থাকলে তোর জিনিসটা মুখস্থ হয়ে যাবে, কারণ তোকে ক্লিনিক্যাল ফিচার্স এলে কিন্তু যেটা আছে সেরকমই তোদেরকে লিখতে হবে, নিজের থেকে সাধারণত বানানো যায় না। তো সেইটাই জন্যই তোরা এরকম লিখে লিখে প্র্যাকটিস করিস, তাহলেই হবে। ঠিক আছে, ইটিওলজিটা তো 6 তারিখে বলে দেবো, আর কালকে সিসি 10 হচ্ছে। ঠিক আছে, তোরা লিভ করতে পারিস। থ্যাংক ইউ ম্যাম। লিভ